হ্যালো এভরিওয়ানস, আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 7-এর যে অনুপাত চ্যাপ্টার আছে, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো যে 26 নম্বর পাতাতে তোমাদের এই অঙ্কগুলো আছে। প্রথমত আমরা অনুপাত জিনিসটা কী আগে বোঝার চেষ্টা করব, তাহলে ব্যাপারটা বলতে খুব সুবিধা হবে। ঠিক আছে, দেখো অনুপাত বলতে তুমি একটা কথাই বুঝবে যে অনুপাতের দুইটি অংশ। অনুপাতের কয়টি অংশ? দুইটি অংশ। একটা পূর্বপদ, আর একটা হচ্ছে উত্তরপদ। উত্তরপদ। এবার এই পূর্বপদ এবং উত্তরপদের বিভিন্নতার কারণে এটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো সেটা আমরা অন্য চ্যাপ্টারে আছে, তখন আমরা আলোচনা করব। দেখো পূর্বপদ যেমন ধরো আমরা বললাম 4:3, এটা আমরা কীভাবে পড়ব না 4:3, 4:3 বা 4:3। ঠিক আছে, এখানে এটা হচ্ছে পূর্বপদ, এটাকে বলবো আমরা কি পদ বলবো? পূর্বপদ। আর আর এটা যে 3 আছে সেটাকে আমরা কি পড়ব? আমরা পড়ব উত্তরপদ। কি পড়ব? উত্তরপদ। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো অনুপাতের এটা বেসিক ব্যাপার গেল। এবার আরও একটা বিষয় যে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে অনুপাতের ক্ষেত্রে অনুপাতকে বলতে আমরা বোঝাবো যে দুটি সমজাতীয় রাশির তুলনা। দুটি সমজাতীয় রাশির তুলনা। ঠিক আছে, সমজাতীয় রাশির তুলনা বা সমজাতীয় রাশির তুলনা, সমজাতীয় রাশির তুলনা। এবার দেখো তুলনা মানে কি? তুলনা মানে বলতে বোঝায় যে একটা সাপেক্ষে আরেকটাকে বিচার করা। ঠিক আছে, এরকম বোঝায়। ঠিক আছে, তুলনা ব্যাপারটা বুঝো। এবার রাশি বলতে কি যে এটা একটা রাশি, এটা একটা রাশি। এবার সমজাতীয় রাশি তুলনা হওয়ার কারণে, এবার সমজাতীয় রাশি হওয়ার জন্য এর কোনো একক থাকে না। তাহলে অনুপাতের কখনো কি থাকে না? একক থাকে না। দেখো এই যে আমরা লিখেছি এখানে 4:3, আমরা এখানে স্টপ হয়ে গেছি। এখানে কিন্তু আমরা বলিনি যে কিলোমিটার কি মিটার কি সেন্টিমিটার, এরকম বিষয়টা আমরা কিন্তু কখনো এখানে আমরা বলি না, কারণ অনুপাতের কোনো কি থাকে না? একক থাকে না, সেই কারণ থেকে আমরা এটা বলি না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছি আশা করি। তো আর সমজাতীয় কথাবার্তা যে যখন তুমি তুলনা করো, সাপোজ মনে করো 1 টাকা আর একটা মনে করো 50 পয়সা, 1 টাকা আর 50 পয়সা। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে 1 টাকা আর 50 পয়সা। ঠিক আছে, এবার এই জায়গাটা ভালো করে বোঝো যে এখানে টাকা আছে আর এখানে পয়সা আছে। তাহলে যেহেতু এটা একই একক নয়, সমজাতীয় রাশির যে তুলনা বললাম সমজাতীয় নয়, এখানে টাকা আর এটা হচ্ছে পয়সা। তাহলে টাকা আর পয়সা যখন থাকবে তখন তোমার টাকাকে হয় পয়সাতে নিয়ে যেতে হবে, নাহলে পয়সাকে টাকাতে নিয়ে আসতে হবে। এটাই প্রসেস। তাহলে 1 টাকার সমান তুমি আমি তো পয়সাতে নিয়ে যাই, তাহলে 1 টাকা সমান কত? 100 পয়সা। ঠিক আছে, তাহলে দেখো এই দুটোই পয়সাতে চলে আসলো। তাহলে অনুপাতটা আমাদের বের করতে পারবো। তাহলে 100:50। তখন আমরা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, যেমন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে ধরো 100/50 আছে, তখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, অনুপাতকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ পূর্বপদকে যত দিয়ে ভাগ করবো উত্তরপদকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, আমরা এটাকে লব বাই হর আকারে লিখতে পারি। পূর্বপদকে লব আর এবং উত্তরপদকে হর আকারে প্রকাশ করতে পারি। তাহলে কাটাকাটি করলে কত? 0 কেটে গেল, 5 × 10, 5 × 5, তাহলে হয়ে গেল কত? 2:1। ঠিক আছে, অথবা এইভাবে ডিরেক্ট ক্যান্সেল করতে পারি যে 50 দিয়ে ভাগ করে এটা 2 আর এটা হচ্ছে 1। তো এই হচ্ছে তোমাদের প্রসেস। আমাদের প্রাইমারি যে সমস্ত কথাগুলো আমি সেগুলো বললাম। এবার আমরা অঙ্ক শুরু করছি। তো চলো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো ভিডিও শুরু করছি। তো চলো আমরা 1 নম্বর অঙ্ক পড়ি যে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমরা ভাষা দিয়ে লিখি যে চাল ও ডালের অনুপাত। তাহলে প্রথমে তোমাকে লিখে নিতে হবে। তাহলে আমরা প্রথমে কাকে রেখেছি? চালকে। আবার চাল বা ডালের অনুপাত চেয়েছে, তাহলে চালকে আগে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এটা কী লিখবে? 40 টাকা অনুপাত 100 টাকা। দেখো অনুপাতে একক থাকবে না, তাহলে তুমি এই টাকাটাকে ক্যান্সেল হয়ে যাবে। তো এই টাকা তুমি না লিখলেও হবে। ঠিক আছে, তাহলে তুমি পরের লাইনে চলে আসো। তাহলে 40:100, তাহলে একটা শূন্য তোমরা ক্যান্সেল করো, এ শূন্য আর এ শূন্য ক্যান্সেল করে দিলে এখন 4:10 হলো। তাহলে তুমি 4কে আবার 2 দিয়ে ক্যান্সেল করতে পারো। 4 2 4, 5 2 10, 2:5।
ঠিক আছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে কতক্ষণ পর্যন্ত এই কাটাকাটি চলবে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ হবে। দেখো, ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পর্যন্ত এই সংখ্যা দুটি পরস্পরের কী হয়, মৌলিক সংখ্যা হয়। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা হবে, অর্থাৎ এখানে 2 এবং 5 যে পেয়েছি আমরা, এই দুই সংখ্যার গসাগু কত পাবো, গসাগু হবে 1, গসাগু কত হবে 1। আমরা জানি মৌলিক সংখ্যার গসাগু কত হয় 1, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে 1 হবে। তাহলে ততক্ষণ পর্যন্ত আমাকে এই কাজটা করতে হবে। তাহলে অনুপাতটা আমরা পেয়ে গেলাম কত, 2:5। আশা করছি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা ভিডিও পজ করে লিখে নাও, আমরা পরবর্তী অঙ্কের দিকে যাচ্ছি। দেখো, এবার আমাদের যে 2 নম্বর প্রবলেম কী আছে, যে ACB অ্যাকচুয়ালি ACB, অর্থাৎ এটা A, এটা C আর এটা B, এরকম একটা ত্রিভুজ যার কোণের মান দেওয়া আছে। কত দেওয়া আছে দেখো, মান দেওয়া আছে এ কোণের মান এটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা তোমাদের কোণ আঁকা শিখিয়ে দিই। যেটাকে তুমি যে কোণ আঁকতে চাইছো, ঠিক আছে, যে কোণটাকে তুমি নির্দেশ করতে চাইছো সেটা সবসময় মিডিলে থাকবে। অর্থাৎ তুমি কোণ একে যদি নির্দেশ করতে চাও তাহলে এ মিডিলে থাকবে, অর্থাৎ BACও তুমি বলতে পারো এ কোণকে। আবার এটাকে তুমি বলতে পারো CAB, অর্থাৎ যে কোণটা তুমি নির্দেশ করছো সেটা সবসময় যেন মিডিলে থাকে। অর্থাৎ এ কোণ যদি আমরা বলি তাহলে সি থেকে শুরু করে CABও করতে পারি, আবার BACও করতে পারি। কিন্তু এটা হবে না যে CBA, কারণ বি মিডিলে থাকছে মানে বি কোণ হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের আমি কোণ আকার শিখিয়ে দিলাম যে ভবিষ্যতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তাহলে কোণ বলা আছে দেখো BAC, অর্থাৎ এ কোণটা 60 ডিগ্রি বলা আছে, এটা C, এখানে আছে 70 ডিগ্রি, আর এটা কত আছে, এটা আছে 50 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাদের বই যেমন দেওয়া আছে আমরা ওটা লিখছি। তো আমাদের দেওয়া আছে দেখো BAC অনুপাত ABC অনুপাত ACB সমান কত বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এ মানে কত দেখো, এখানে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি অনুপাত ABC, তাহলে AB হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, অনুপাত ACB অর্থাৎ C অর্থাৎ 70 ডিগ্রি। তাহলে আমি তোমাদের একটু আগে বললাম যে অনুপাত মানে হচ্ছে তোমার একক থাকবে না, তাহলে ডিগ্রিকে তোমাকে ক্যান্সেল করে দিতে হবে। যেমন ওখানে আমরা টাকা ক্যান্সেল করে দিলাম, এখানেও ডিগ্রিকে ক্যান্সেল করে দিতে হবে। তাহলে আমরা পরের লাইনে কী লিখবো, 60 অনুপাত 50 অনুপাত 70। এবার তোমরা ক্যান্সেল করে দাও। কি ক্যান্সেল করবে না, এখানে শূন্য ক্যান্সেল করা যাবে, তো শূন্যকে ক্যান্সেল করো, এ শূন্য কেটে গেল, শূন্য কেটে গেল, প্রত্যেকটা কেটে গেলো। তাহলে 6 অনুপাত 5 অনুপাত 7। তাহলে দেখো এটা 6, 5, 7 পরস্পর মৌলিক সংখ্যা, এগুলো থেকে আমরা আর ছোট লিখতে পারবো না, এটাই সব থেকে ছোটো। ঠিক আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। তাই আমাদের অঙ্ক, তোমরা ভিডিও পজ করে লিখে নাও, আমরা পরবর্তী অঙ্কের দিকে যাচ্ছি। পরবর্তী অঙ্ক দেখো, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত। তাহলে দেখো, এখানে পেন্সিলের দামটা টাকাতে আছে, ঠিক আছে, আর লজেন্সের দামটি পয়সাতে আছে। তাহলে দুটো একই একক নয়, তাহলে তোমাকে একই এককে নিয়ে আসতে হবে, অর্থাৎ সমজাতীয় রাশিতে নিয়ে আসতে হবে। তাহলে তোমাকে টাকাকে কিসে কনভার্ট করতে হয়, পয়সাতে। তাহলে টাকাকে পয়সাতে নিয়ে আসতে হলে কত দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে আমরা ভাষা দিয়ে কী লিখবো, এটা তোমার লেখার দরকার নেই, এটা তোমার বোঝার জন্য বললাম। তাহলে আমরা লিখবো একটি পেন্সিলের দাম, যেটা আছে ভাষা পেন্সিলের দাম কত, 3 টাকা। তো 3 টাকাকে আমরা কিসে নিয়ে আসবো, পয়সাতে। তাহলে এটা সমান 3 গুণিত 100 পয়সা সমান 300 পয়সা। এবার আমরা অঙ্কতে সরাসরি চলে যেতে পারি। তাহলে আমরা কী লিখতে পারি বলো, আমরা লিখতে পারি, আমরা এটাও লিখে দিই যে একটি লজেন্সের দাম কত বলা আছে বলো, 50 পয়সা। এবার আমরা অঙ্কের ভিতরে যাচ্ছি, আমরা কি লিখব, তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত হবে বলো, 300 অনুপাত 50। এখানে পয়সা তুমি 300 পয়সা
অনুপাত 50 পয়সা লিখতে পারতে, কিন্তু পয়সা পয়সা ক্যান্সেল হয়ে যেত, কারণ অনুপাতে কোনো একক জায়গা নেই। তাহলে এখন তোমরা ক্যান্সেল করো, এই 0 0 ক্যান্সেল হলো। তাহলে এখানে 30 আছে, এখানে 5 আছে, দেখো 5 দিয়ে কাটে, 5 একে 5 আর 5 6 30, একই সংখ্যাতে তোমাকে মানে ভাগ করতে হবে। তাহলে 6 অনুপাত কত হয়ে হলো 1। তাহলে এটাই আমাদের নির্ণয় উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো চলো তোমরা এই অঙ্কটা লিখে নাও, আমরা পরবর্তী অঙ্কের দিকে যাচ্ছি। দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এই অঙ্কটা পড়ার মতো, ঠিক আছে, পরীক্ষা আসার মতো। তো দেখো কি বলছে, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রা মূল্যের অনুপাত, ঠিক আছে। এর টাকার অনুপাত বলেনি, এখানে মূল্যের অনুপাত, অর্থাৎ আমরা মূল্য আকারে প্রকাশ করি। একটি আধুলি, 1 টাকা, একটা 2 টাকা, ঠিক আছে। এই আধুলির জন্য সম্পূর্ণ ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 টাকা 2 টাকা তুমি যেহেতু টাকা আছে তুমি অনুপাত করতেই পারতে, কিন্তু যেহেতু আধুলি আছে, আধুলি মানে 50 পয়সা বোঝাই, তাহলে তোমাকে পয়সাতে যেতে হবে, ঠিক আছে। তাহলে তুমি লেখো একটি আধুলি সমান কত হয়, একটি আধুলি সমান চিহ্ন দাও, কত হয় 50 পয়সা, ঠিক আছে। একটি 1 টাকা, এরকম তুমি লিখিতে পারো, 1 টাকা সমান কত হয়েছে 100 পয়সা, আমরা মূল্যতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। একটি 2 টাকা সমান কত বলো 200 পয়সা, আমরা জানি 2কে 100 দিয়ে গুণ করলে পারি সেটাই পাবো। তাহলে এখন আমরা অনুপাতটা বের করে দিতে পারি। তাহলে আমরা ভাষা দেবো কি, একটি আধুলি, অতএব দিতে পারো বা সুতরাং একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত, যা ভাষা দেওয়া আছে তুমি তাই লেখো, মুদ্রার মূল্যের অনুপাত সমান কত হবে বলো, আধুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, আর 2 টাকা মানে 200 পয়সা, ঠিক আছে। তো ক্যান্সেল করো, কি ক্যান্সেল করবে তুমি, এই 0 0 ক্যান্সেল হচ্ছে 3 জায়গা থেকে, দেখো 5 দিয়ে কাটা যায়, 5 একে 5, 5 2 10 আর 4 5 20, তাহলে 1 অনুপাত 2 অনুপাত 4, ঠিক আছে। তাহলে 1 2 4 দেখো আর ক্যান্সেল হচ্ছে না, তাহলে এটাই হলো আমাদের উত্তর, ঠিক আছে। এটা 1 2 4 পরস্পর কিন্তু মৌলিক সংখ্যা, তোমরা ভাবো, ঠিক আছে। 1 2 4 গসাগু তুমি দিয়ে বের করো, গসাগু, তাহলে তুমি কত পাবে 1 পাবে, ঠিক আছে। তো চলো পরবর্তী অঙ্ক, তোমরা ভিডিও পজ করে লিখে নাও, পরবর্তী অঙ্কের দিকে আমরা যাচ্ছি। দেখো বলছে ওমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, আর নূরজাহানের বয়স 12 বছর, ঠিক আছে। এখানে দেখো বছর আছে এবং আছে কি মাস। দেখো আমরা যেমন এর আগে দেখলাম, এটা ভালো করে বোঝো, টাকা আর পয়সা ছিল, তখন আমরা ছোট এককের দিকে গিয়েছি। দেখো পয়সাটা ছোট একক টাকার থেকে, ঠিক আছে। আর তেমনই বছর আর মাসের মধ্যে ছোট একক কি মাসে, তাহলে তুমি বছরকে কোথায় নিয়ে যাবে, মাসে নিয়ে যাবে। যেমন টাকাকে আমরা পয়সাতে নিয়ে গেছি, তেমনই বছরকে মাসে নিয়ে যেতে হবে, ঠিক আছে। যদি ধরো কেজি থাকে আর গ্রাম থাকে, তাহলে তোমার কোথায় যেতে হবে, কেজি থেকে গ্রামে যেতে হবে, সবসময় ছোটো এককের দিকে আমরা মুভ করব, তাহলে পরে আমাদের অঙ্ক সুবিধা হয়ে যায়, ঠিক আছে। তো চলো আমরা লিখি। তাহলে আমরা কী লিখবো, উমার বয়স, আগে তুমি 1 বছর সমান 12 মাস লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই, আমরা মাস হিসাবে বলছি, ঠিক আছে। মাস হিসাবে, ঠিক আছে। উমার বয়স কত 12 বছর 6 মাস সমান আমরা লিখতে পারি, দেখো আমরা কি লিখতে পারি, উমার বয়স কত হচ্ছে, দেখো 12 বছর মানে কি, বছরকে মাসে নিয়ে গেলে তোমার 12 দিয়ে গুণ করতে হবে, 12 গুণিত 12 যোগ 6 মাসটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। এই 12 বছর হয়ে গেল, 12 দিয়ে গুণ করলে মাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কত 12 12 144 যোগ 6 সমান, এটা মাস তুমি দাও, সমান কত হচ্ছে 150 মাস। এটা মাস হিসাবে উমার বয়স হলো 150 মাস, ঠিক আছে। রাতুলের বয়স
রাতুলের বয়স কত দেওয়া আছে বলো? 12 বছর 4 মাস। তাহলে 12 গুণিত 12, 12 বছরকে 12 দ্বিগুণ করলে মাসে চলে আসবে, এবং যোগ 4, তাহলে এটা মাস। তাহলে 12 গুণিত 12 মানে 144, যোগ 4 মাস সমান কত হচ্ছে বলো? 148 মাস। এটা রাতুলের মাস হিসাবে বয়স, ঠিক আছে। এবার দেখো আরেকজন কে ছিল? নূরজাহান। তো নূরজাহানের বয়স 12 বছর ছিল, তাহলে মাস হিসাবে, তাহলে নূরজাহানের বয়স 12 বছর সমান, তাহলে 12 গুণিত 12 মাস, ঠিক আছে। 12 মাসে 1 বছর যেহেতু, তাহলে 12 বার 144 মাস। তাহলে এখন আমরা দেখো সবকে একে এককে নিয়ে চলে আসতে পেরেছি, ঠিক আছে। একে একক বলতে কত পেয়েছি বলো? আমরা পেয়েছি এটা হচ্ছে উমার বয়স, এটা হচ্ছে রাতুলের বয়স, আর এটা হচ্ছে নূরজাহানের বয়স মাস হিসাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন বয়সের অনুপাতটা বের করে নিই। তাহলে আমরা কি লিখব? যে উমার বয়স, রাতুলের বয়স এবং নূরজাহানের বয়সের অনুপাত, ঠিক আছে। উমার বয়স রাতুলের বয়স এবং নূরজাহানের বয়সের অনুপাত। নূরজাহানের বয়সের অনুপাত সমান 150 অনুপাত 148 অনুপাত 144, ঠিক আছে। তো আমরা প্রথমে 2 দিয়ে কাটার চেষ্টা করি। 2 দিয়ে কাটলে এটা কত হয়? 75। এটা হবে কত? এটা হবে তোমার 74, আর এটা হবে 72, ঠিক আছে। তাহলে এ আর কাটাকাটি হবে না, আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না আমরা। তো এটাই হলো অনুপাত। দেখো তুমি 74 ও 72 কাটতে পারো, কিন্তু তোমাকে 3টেই কাটতে হবে, তবেই তো হবে, অর্থাৎ গসাগু দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। আমরা এটা পরে আলোচনা করব। তাহলে এটাই হলো আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিও পজ করে লিখে নাও, এভাবে লিখবে, পরীক্ষা ফুল মার্কস পাবে, ঠিক আছে। তো চলো দেখো বইয়ে আছে এবার 6 নম্বর অঙ্ক, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। আমাদের প্রথমে সমকোণী সমদ্বিবাহু ব্যাপারটা বুঝতে হবে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যখন কোনো ত্রিভুজের একটি কোণের মান কত হয়? একটি কোণের মান 90 ডিগ্রি হবে, ঠিক আছে। একটি কোণের মান কত হবে? 90 ডিগ্রি। সেটা হচ্ছে একটি কোণের মান কত হবে? 90 ডিগ্রি। তাহলে সেটা কি হয়ে যাবে? সমকোণী, ঠিক আছে। এবার সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে কি? সম মানে সমান, দ্বি মানে দুটি, বাহু মানে বাহু, ঠিক আছে। তাহলে সমান দুটি বাহু, তাহলে এখানে দুটো ক্যারেক্টারিস্টিক্স বহন করছে। একটা হচ্ছে বাহু, বাহুর দিক দিয়ে একটা বহন করছে, যে বাহু দুটো কী হবে? সমান হবে, দুটো বাহু কমপক্ষে সমান হবে। তাহলে আমরা দেখো এ বাহুটা আর এ বাহুটা সমান হচ্ছে, ঠিক আছে। আর এই কোণটা হচ্ছে আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এ বাহু দুটো সমান হয়ে গেল, আর এটা 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। এরকম যখন হয়, ঠিক আছে, এরকম যখন হয় তখন 90 ডিগ্রিতে হয়ে গেছে। তাহলে বাকি যে দুটো কোণ হবে, বাহু যদি দুটো সমান হয়, আমরা ক্লাস 8-এ আমরা অনুপাত করব, মানে অঙ্ক করব, আমরা যখন ত্রিভুজের ধর্ম সম্বন্ধে আলোচনা করে, তখন আমরা জানবো যখন দুটি বাহু সমান হয়, ঠিক আছে, তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। অর্থাৎ এ বাহুর বিপরীত কোণ এটা হয়, আর এ বাহুর বিপরীত কোণ হয় এটা। অর্থাৎ এই যে বাহু আছে না, এ বাহুটার যে শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দুগুলোকে বা কৌণিক বিন্দুগুলোকে তুমি যদি একটা টাচ করে নিয়ে যাও, তাহলে যেখানে টাচ করবে সেটা হবে তার বিপরীত কোণ। তাহলে যেহেতু দুটি বাহু সমান বলছে, ঠিক আছে, যেহেতু দুটি বাহু সমান বলছে, অর্থাৎ এ বাহু দুটো সমান হয়, তাহলে অ্যাকচুয়ালি ছবিটা আঁকা ভুল হলো, এটা এরকম হবে, ঠিক আছে। তো এই যে আঁকলাম, এ বাহু যেহেতু সমান, এটা 90 ডিগ্রি মনে করছি, তাহলে এটা হবে যত, এটা হবে একই। তাহলে একটা 90 ডিগ্রি হয় না, বাকি দুটো কত হয়? একটা 45 আর একটা 45। আমরা জানি যে তিনটি বাহু ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটাতে একাই 90 ডিগ্রি হয়ে গেছে, এটাতে একাই 90 ডিগ্রি হয়েছে। তাহলে বাকি দুটো সমান যদি হয়, তাহলে সমান হবে আবার
বাকি 90 ডিগ্রি হবে, অর্থাৎ 180-র মধ্যে থেকে তুমি 90 বিয়োগ করে দাও, তাহলে থাকছে কত 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি দুটো সমান করতে হয়, তাহলে এই দুটো কোণ যদি সমান তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয় 45 ডিগ্রি। ঠিক আছে, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এটা একটা 90 ডিগ্রি হয়েই গেছে, তাহলে একটা বিয়োগ করো 90। ঠিক আছে, তাহলে বাকি থাকছে কত 90 ডিগ্রি। এবার বাকি আরও দুটো কোণ আছে, এই দুটো কোণ কত হবে এই 90 ডিগ্রি হবে, এবং এই যেহেতু দুটো কোণ সমান তাহলে তুমি 2 দিয়ে ভাগ করে দিলে একটা কোণের মান পেয়ে যাবে, কত পেয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে কত 45 ডিগ্রি, আর এই কোণটার মান কত হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমাদের বোঝার জন্য বললাম। এবার আমরা চলো অঙ্কটা লিখি। ঠিক আছে, চলো আমি লিখছি। ধরো এই আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল, এটা 90, আমি নাম দিচ্ছি, ধরো মনে করো কোণ এ বি সি। তাহলে এখানে আমরা বলতে পারি কোণ বিএসি, অর্থাৎ আমরা এই কোণকে বুঝাবো কত ডিগ্রি বলো 90 ডিগ্রি। এই কোণটা কত 90 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, আর হচ্ছে কত এ বি কোণ, বি কোণকে তাহলে বিকে মিডিলে রাখবো, তাহলে এ বি সি। তাহলে এ বি সি কত 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি হয় তোমাদের একটু আগে আমি বোঝালাম। আর আছে সি কোণ। ঠিক আছে, এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এটাকে কীভাবে লিখবো এ সি বি সমান কত 45 ডিগ্রি। তাহলে আমরা অনুপাতটা লিখি। তাহলে ত্রিভুজের 3টি কোণের অনুপাত, এর সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো আমরা। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত তুমি যে কোনো জায়গাতে রাখতে পারো। ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। আমি এভাবে লিখলাম যে কোণ বিএসি অনুপাত এবিসি অনুপাত এসিবি। তুমি এটাকে অল্টারনেট করতে পারো, চেঞ্জ করতে পারো। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তোমার কোণের মানটা সমান একই দিতে হবে। তাহলে এ কোণ মানে 90 ডিগ্রি। আচ্ছা, বি কোণ মানে কত এটা 45 ডিগ্রি, আর সি কোণ মানে 45 ডিগ্রি। আমি তোমাদের একটু আগে বললাম যে তোমাকে একক রাখতে পারবে না, তাহলে 45 ডিগ্রিগুলো সব ক্যান্সেল করে দাও। তাহলে কত এটা 90 ডিগ্রি, 90, এটা 45, আর এটা 45। দেখো সবকে 45 দিয়ে ক্যান্সেল করা যায়, অর্থাৎ ভাগ করা যায়। তাহলে এটা 2, এটা 1, আর এটা 1। 45 দিয়ে কাটলে এটা 1 হবে, 45 দিয়ে কাটলে এটা 1 হবে, আর 45 দ্বিগুণে 90। তাহলে এটাই আমাদের অনুপাত হলো 2:1:1। তুমি এটাকে চেঞ্জ করতেও পারো। ঠিক আছে, এ বিএসি, এটাকে বিএসিকে মিডিলে দিলে এ বিসিকে আগে রাখলে তখন 1:2:2, তখন 1:2:1 হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা কোনো সমস্যা নেই, তোমার অঙ্কের লেখা যেন ঠিক থাকে, তাহলে পরে নম্বর তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্ক দেখো। পরবর্তী অঙ্ক, সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত লিখি। তো একটা কথা মনে রাখা দাও, সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে প্রত্যেকটা কোণের মান হবে কত ডিগ্রি 60 ডিগ্রি করে। ঠিক আছে, এটা মনে রেখে দাও, প্রত্যেকটা কোণের মান কত হবে 60 ডিগ্রি করা হবে। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমার প্রত্যেকটা কোণের মান কত হবে, এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ মানেই হচ্ছে 3টে কোণের মান 60 করে। ঠিক আছে, তো আমরা লিখে দিতে পারি যে কোনো সমবাহুর ক্ষেত্রে। তো যে কোনো সমবাহু ত্রিভুজের কোণগুলির মান তুমি না লিখলেও হবে। ঠিক আছে, এ কোণ বি কোণ সি কোণ না লিখলেও হবে, তুমি এটা র্যান্ডম বলতে পারো। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ মানেই ত্রিভুজগুলোর মান কত হবে, কোণগুলোর মান কত হবে 60 করে। ত্রিভুজের কোণগুলির মান হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এবং কমা দিয়ে লিখবো 60 ডিগ্রি, 60 ডিগ্রি ও 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এবার অনুপাতটা লিখে দিই। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত, তাহলে অতএব বা সুতরাং যা ইচ্ছা দাও, বা এখন সমবাহু ত্রিভুজের, এখানে আমি এখন দিছি, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখবো আমরা, সমান
প্রথমে ডিগ্রি অবশ্যই দেব, আর পরে ডিগ্রিকে অবশ্যই তুলে দেবো, ঠিক আছে। তুমি এখানে ক্যান্সেল করে দিতে পারো, তো এখানে আর ডিগ্রি দেবো না, কারণ অনুপাতের কোনো একক থাকে না। তাহলে সবকে সাইড দিয়ে তুমি ক্যান্সেল করো, তাই 1:1:1, ঠিক আছে। তো এই দুটো অঙ্ক আগেরটা যেটা বললাম যে সমকোণী সমদ্বিবাহ এবং এই সমবাহ, ঠিক আছে, এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। তো এটা যেন ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্ক দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটাও কি আছে, বলে আছে যে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। তো মানিকবাবুর বয়স 72 বছর হলে, ঠিক আছে, 7:9। তাহলে এই মানিকবাবুর বয়স কোনটা? 9। দেখো এটা মানে বোঝায় 7:9, এটা মানে বোঝায় যে মানিকবাবুর বয়স যদি 9 বছর হয়, তাহলে এটা কার বয়স? পুলকবাবু। তাহলে পুলকবাবুর বয়স হবে 7, ঠিক আছে। এটা মানে তাই বোঝায়, অনুপাত কথার অর্থ তাই। মানে ব্যাপারটা হচ্ছে পুলকবাবু যদি 7 বছর হয়, তাহলে এর হবে 9। এখন তুমি এদিকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 × 7। তাহলে পুরো পদকে যেহেতু গুণ করছো, তাহলে তোমাকে এখনও একই সংখ্যাতে গুণ করতে হবে। ভাগ করার ক্ষেত্রে যেমন একই সংখ্যাতে ভাগ হবে, গুণের ক্ষেত্রে তাই। তাহলে 14 কত হচ্ছে? 18। তাহলে এটা মানে বোঝায় যে পুলকবাবুর বয়স যদি 14 বছর হয়, তাহলে মানিকবাবুর বয়স কত হবে? 18, ঠিক আছে। এর কনসেপ্টটা এরকম, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে লিখবো দেখো অঙ্কটা, যে পুলকবাবুর বয়স, এটা তো আমি বোঝানোর জন্য বললাম, আমি এটা মুছে দিতেও পারো, মুছে দিলাম আমি, ঠিক আছে, আমি বোঝার জন্য এটা বললাম। তো দেখো কি, যে পুলকবাবুর বয়স ও অ্যাকচুয়ালি মানিকবাবুর বয়সের অনুপাত কত? 7:9, ঠিক আছে। এটা তুমি এরকম লিখতে পারো। অতএব এটা তুমি এটা লিখতে পারো যে লব বাই হর আকারে লিখতে পারো। তাহলে উপরে পুরো পদকে হয় পুলকবাবু, তাহলে পুলকবাবু বয়স, আর নিচে কে থাকবে? মানিকবাবুর বয়স সমান, তাহলে সমান চিহ্ন দাও, তাহলে 7/9। এখন দেখো মানিকবাবুর বয়স কত হচ্ছে? 72 হচ্ছে, ঠিক আছে। এখানে মানিকবাবুর বয়স কত হচ্ছে? 72। তুমি 9কে কত দিয়ে গুণ করলে 72 পাবে? 8 দিয়ে। তাহলে এটা 8 গুণ হয়েছে, তাহলে এটা কত? আমাকে 8 গুণ করতে হবে। তাহলে ব্যাপারটা কত দাঁড়াচ্ছে? 56/72। তাহলে মানিকবাবুর বয়স যদি 72 হয়, তাহলে পারে পুলকবাবুর বয়স কত হবে? 56। ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি। মানে এই 9 থেকে 72 কত গুণ হয়েছে বা কী করে করতে পেরেছো? 8 দিয়ে গুণ করার পর পেয়েছো। তাহলে উপরটাকেও পুলকবাবুর বয়স কত? আমাকে সে একই দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা অনুপাতের ক্ষেত্রে জানি যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে, সেই সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করতে হবে। আবার গুণের ক্ষেত্রেও তাই, তুমি একটা অনুপাতকে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে অপরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। সিমিলারলি যেহেতু আমি 9 থেকে 72 পেয়েছি, তাহলে 8 গুণ করে পেয়েছি, তাহলে ওপরটাকেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমার এখান থেকে আমরা কী বলতে পারি? যে পুলকবাবুর বয়স, অতএব পুলকবাবুর বয়স কত বলো? 56 বছর। পুলকবাবুর বয়স 56 বছর। খুবই সহজ অঙ্ক, কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্ক দেখো। এই অঙ্কটা 9 অঙ্কটা কি বলছে? দুটি বইয়ের দামের অনুপাত 2:5। তাহলে পারে প্রথম বইটির দাম যদি 32 টাকা 20 পয়সা বা 32.20 টাকা হয়, তাহলে দ্বিতীয় বইটির দাম কত? একই দাম, একই অঙ্ক, আগের মতো, ঠিক আছে, আগের মতো একই দাম। আমরা কীভাবে লিখবো দেখো, দুটি বইয়ের দাম, প্রথম বই আমরা লিখব প্রথম বই অনুপাত প্রথম বইয়ের দাম অনুপাত, বা অনুপাত দিলাম দ্বিতীয় বইয়ের দাম সমান চিহ্ন কত বলো? 2:5, ঠিক আছে। তাহলে আমরা এটা লব বাই হর আকারে লিখতে পারি। তাহলে প্রথম বইয়ের দাম, নিচে হচ্ছে দ্বিতীয় বইয়ের দাম সমান কত হয় বলো? 2/5। এবার দেখো আমার প্রথম বইটা কতটা হয়ে যাচ্ছে বলো? এটা হয়ে যাচ্ছে কত? 32 টাকা 20 পয়সা, 32.20 হয়ে যাচ্ছে, ঠিক আছে।
দেখো এবার তোমাকে এটা কত দিয়ে গুণ করে পেয়েছো, কত দিয়ে গুণ করে পেয়েছো, 116.10 দিয়ে, বা তুমি সেটা কী করে ভাবতে পারো, 32.20কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগ করলে কত পাবে, 16.10। তার মানে 16.10 এই 2কে 16.10 দিয়ে গুণ করার পরে তুমি এটা পেয়েছো। অর্থাৎ লাইনটা এভাবে তুমি লিখতে পারো 2 গুণিত 16.10 বাই নিচে 5, তাহলে 5 করে তোমাকে 16.10 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরটা কত পেয়ে যাচ্ছ, 32.20, আর নিচে কত পাচ্ছ, 516 আর হচ্ছে 50। ঠিক আছে, তাহলে প্রথম বইটার দাম যদি 32 টাকা 20 পয়সা হয়, তাহলে দ্বিতীয় বইটার দাম কত হবে, 80 টাকা 50 পয়সা। তো অথবা তুমি সরাসরি এটা করতে পারো যে 16.10 পেলে 16.10 সেটাকে 5 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, লিখে দাও, তাহলে দ্বিতীয় বইটির দাম, বা এখান থেকে এরকম করে তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটাকে কত হচ্ছে, 80.50। ঠিক আছে, আমরা কীভাবে পেলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা 32কে এভাবে লিখলাম। ঠিক আছে, তো তোমরা এটা এভাবে লিখতে পারো, এটা না লিখে সরাসরি এখান থেকে এটা লিখে দেবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব দ্বিতীয় বইয়ের দাম, অতএব দ্বিতীয় বইয়ের দাম কত, সমান 80.50 টাকা। খুবই সহজ অঙ্ক, সমস্যা নেই। চলো পরবর্তী অঙ্ক। তো চলো পরবর্তী অঙ্ক, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। বৃত্তের পরিধি অনুপাত ব্যাস সমান 22:7, অর্থাৎ এটা তুমি বৃত্তের একটা ব্যাস বলতে পারতে। তো এখানে ব্যাস তুমি লিখে দাও, বা এখানে তুমি বৃত্তটা কেটে দাও। ঠিক আছে, যা ইচ্ছা করতে পারো, অথবা লেখো এটা তুমি লিখতে পারো বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি অনুপাত বৃত্তের ব্যাস। ঠিক আছে, লিখলে যে সমান এটা হয়ে গেল। তাহলে আমরা এটাকে অনুপাত আকারে লিখতে পারি, ভগ্নাংশ আকারে। তাহলে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস। ঠিক আছে, বৃত্তের ব্যাস, তাহলে দেখো এটা সমান কত, 22/7। এবার এখানে দেখো বলছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে তোমাকে দেখো মিটার আছে, একটা ডেসিমিটার আছে, তো তোমাকে একই এককে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে আগে লিখে নাও, তাহলে এখানে তুমি লিখে নাও, আগে এটা লিখে নেবে, বা এখানে লিখে নাও যে বৃত্তের ব্যাস সমান 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটার গেলে কত দিয়ে গুণ করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়, আর যোগ 1, তাহলে 2 গুণিত 10 মানে 20, 20 আর 1 21 ডেসিমিটার। ঠিক আছে, এটা প্রথমে লিখে নেবে, তারপরে এটা লিখবে। ঠিক আছে, তো দেখো আমরা বৃত্তের ব্যাসকে কত করছি, 21, তাহলে 7কে কত দিয়ে গুণ করলে হয় 21, 3 দিয়ে গুণ করলে হয়, তাহলে 22কে কত দিয়ে গুণ করতে হবে, 22কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে অনুপাতটা কত হবে, 66/21। এখন তুমি বলবে যে আমরা এটা 3 কী করে পাচ্ছি, তুমি সরাসরি লিখে দিতে পারো, নাহলে এই 7কে 21 দিয়ে ভাগ করো, তাহলে 21 দিয়ে 7কে ভাগ করলে কত, 3, তার মানে 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে নিচকেও 3 দিয়ে গুণ, ওপরে কোনো 3 দিয়ে গুণ। অথবা তুমি এটা ভাবতে পারো যে 7কে কত দিয়ে গুণ করলে 21 পাবো, যেহেতু এখানে 21 বলে দিয়েছে, আমাদের কী বলা হয়েছে, 21 বলে দেওয়া আছে, তাহলে 21 আমরা কী করে পাচ্ছি, 3 দিয়ে গুণ করে, তাহলে তোমার ওপরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেলো। তাহলে এখানে আমরা কী লিখবো, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ পরিধি সমান কত, 66 ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে তাহলে কী করে যাবে, তাহলে 66 মানে 60, তার মানে কত হচ্ছে 6 মিটার আর হচ্ছে 6 ডেসিমিটার। এই ছিল আমাদের অঙ্ক। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ পরপর যে 3খানা অঙ্ক হলো 8, 9, 10 একই রকমের অঙ্ক। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কের দিকে যাচ্ছি। এটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ 3টে স্টার দিয়ে রাখো। ঠিক আছে, 3টে স্টার, এই অঙ্কটা আসার সম্ভাবনা সব থেকে বেশি এই চ্যাপ্টারে। বলছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে।
অনুপাতে প্রকাশ করে দেখে কোন শ্রেণীতে প্রতিযোগিতা বেশি অর্থাৎ কোন ক্লাসে বেশি প্রতিযোগী নিয়ে আছে। ঠিক আছে, তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন। তাহলে এখানে একটা অনেক ব্যাপার আছে। ঠিক আছে, আমরা তাহলে প্রত্যেকটাকে তুমি একটা জিনিস ভাবতে পারো, সেটা হলো এই যে এই টোটাল ক্লাস এক একটা ক্লাসকে তুমি এক অংশ ধরতে পারো। ঠিক আছে, যে সপ্তম শ্রেণী হচ্ছে যে কি একটা অংশ, মোট ছাত্রকে তুমি এক অংশ ধরে নাও। ঠিক আছে, সপ্তম শ্রেণীর ছাত্র এবং সপ্তম শ্রেণীর ছাত্র টোটালটাকে এক অংশ ধরে নাও। ঠিক আছে, আমরা ধরতে পারি যে ধরি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম ভাষা দিয়ে করবে। ঠিক আছে, যে সপ্তম বারবার ভুল হয়ে যাচ্ছে, সপ্তম ও ষষ্ঠ শ্রেণীর মোট ছাত্র সমান এক অংশ, সমান এক অংশ। ঠিক আছে, তাহলে আমরা এবার সপ্তম শ্রেণীতে কতজন অংশগ্রহণ করছে তাহলে লিখে নিই। তাহলে সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে কত অংশ বলো? 150 জনের মধ্যে 90 জন। তাহলে 100 দিয়েছে, তাহলে 90 জন কীভাবে লেখো? মোট ছাত্রে লিখেছে, মোট ছাত্রে দিয়েছে, মোট ছাত্রের কত অংশ ভাবো? তাহলে 50 জনের মধ্যে 150 জনের মধ্যে 90 জন, তাহলে 90টা থাকবে লবে, আর 150 জন হচ্ছে নিচ্ছে 150, তাহলে 150 জনের মধ্যে 90 জন। ব্যাপারটা বুঝতে পেরেছ? 150 জনের মধ্যে 90 জন, তাহলে এইভাবে লেখা হয়। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে বলো? 0 0 ক্যান্সেল করো, একটা শূন্য গেল, তারপর 3 দিয়ে 3 3 9, 3 5 15, তাহলে 3/5 অংশ। অর্থাৎ সপ্তম শ্রেণীর 5 ভাগের 3 ভাগ দিয়েছে কি অঙ্কন প্রতিযোগিতার নাম দিয়েছে। ঠিক আছে, তো একই রকমভাবে ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে বিচার করে নিই বা বের করে নিই। ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে মোট ছাত্রের কত অংশ বলো? টোটাল কতজন স্টুডেন্ট ছিল? 140 জন, তাহলে 140 জনের মধ্যে কতজন? 80 জন। এরকম কাটাকাটি করো, তাহলে 0 0 ক্যান্সেল হচ্ছে, 0 0 ক্যান্সেল, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, তাহলে 7 জনের মধ্যে 4 জন। ঠিক আছে, তাহলে অংশ। তাহলে এবার অনুপাতটা কী হবে? তাহলে দেখো, তাহলে অনুপাতটা আমরা কী লিখব? সপ্তম শ্রেণীর প্রতিযোগী, অঙ্কন প্রতিযোগী লিখছি না, সরাসরি লিখছি সপ্তম শ্রেণীর প্রতিযোগী অনুপাত ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী, তো আমরা কি লিখতে পারি বলো? তাহলে সপ্তম শ্রেণী কত ছিল? 3/5 অনুপাত, এটা 4/7। দেখো আমরা পরে শিখবো, এখন তোমরা শিখে নাও যে তোমরা এখানে কোনাকুনি গুণ করতে পারো। ঠিক আছে, অনুপাতকে এরকম তুমি লব্বায় হর আকারে রাখা যাবে না। ঠিক আছে, সেজন্য এটার সঙ্গে এটা গুণ করবে, এই কোনাকুনি গুণ করা যায়। ঠিক আছে, তাহলে 3 7 কত হলো? 21, আর 4 5 20। তাহলে এখানে দেখো, এখানে 21টা হচ্ছে সপ্তম শ্রেণীর, আর 20টা আছে কি ষষ্ঠ শ্রেণীর। তাহলে 20 বেশি না 21 বেশি? 21 বেশি, কারণ এই পুরো পদটা বড় হয়ে যাচ্ছে, উত্তর পদ ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? যেহেতু এটা বড়, তার মানে কি সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা বেশি ছিল, প্রতিযোগী বেশি ছিল। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সপ্তম শ্রেণীর প্রতিযোগী বেশি।
এই ছিল অঙ্ক, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা অঙ্কটা লিখে নেবে, ঠিক আছে, ভিডিও পজ করে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা পরীক্ষা আসার মতো অঙ্ক, ঠিক আছে। তো চলো এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 12 নম্বর অঙ্ক করি, দিয়ে চ্যাপ্টার ক্লোজ করি। এই অঙ্কটা 1 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় 2 মার্কের জন্য দেয়, ঠিক আছে। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13। সংখ্যা দুটি কী কী? দেখো আমরা যখন কোনো একটা সংখ্যাকে, অঙ্কটা বোঝার আগে বলে দিই তোমার, 5:7 আছে, আমি পরে বলছি। ধরো 10:15 আছে। তো আমরা এটা কী করি না, কাটাকাটি করি। যে সংখ্যা দিয়ে কাটি সেটা 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দিয়ে 2 আর এটা হচ্ছে 3। তাহলে দেখো এমন সংখ্যা দিয়ে কাটছে সেটা হচ্ছে কি গসাগু। দেখো 10 আর 15 গসাগু কত হয়? 5। সে 5 দিয়ে কাটছে, আমি এর আগে একবার বলেছি, ঠিক আছে। আমরা গসাগু দিয়ে কাটাকাটি করি, ঠিক আছে। লঘিষ্ঠ আকারে যখন প্রকাশ করি তখন গসাগু দিয়ে কাটাকাটি করি। তাহলে এই দেখো, যখন আমি যে এরকম থাকে, তাহলে আমরা গসাগু দিয়ে তাহলে গুণ করলে আমরা পূর্বের সংখ্যাটা পেয়ে যাবো, অর্থাৎ মূল সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এখানে যে অনুপাতটা দেওয়া আছে যে 5:7 আর এদের গসাগু কত? 13, ঠিক আছে। তাহলে 13 দিয়ে 5কে আর 13কে দিয়ে 7কে গুণ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাবো। অনুপাতটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা লিখবো কী করে ভাষায়, ঠিক আছে, এটা তোমাদের বোঝার জন্য বললাম। এর ভাষাটা দেখো আমরা কীভাবে লিখবো। যে লিখবো এরকমভাবে যে প্রথম সংখ্যা আর নিচে হচ্ছে দ্বিতীয় সংখ্যা হিসাবে ধরছি, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যা সেটা কি বলা আছে বলো? 5/7। এবার যেহেতু গসাগু 13 বলেছে, আমি তার সরাসরি গুণ করে দেবো, ঠিক আছে। তো আমরা ভাষা লিখবো, যেহেতু এখানে আমরা কী দেখছি, এটা পরস্পর মৌলিক সংখ্যা। যেহেতু 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা, দেখো মৌলিক সংখ্যাই হয়, ঠিক আছে। মৌলিক এবং সংখ্যা দুটির গসাগু কত? সংখ্যা দুটির গসাগু কত বলো? 13। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 5 দিয়ে 13কে গুণ করো, 7 দিয়ে 13কে গুণ করে তাহলে হলো। তাহলে প্রথম সংখ্যা 5 13 65 আর 7 13, দ্বিতীয় সংখ্যা 7 13 91। তাহলে অতএব প্রথম সংখ্যাটি সমান 5 গুণিত 13 সমান 65। দ্বিতীয় সংখ্যাটি কত আছে? 7 গুণিত 13 সমান 91। তাহলে অতএব প্রথম সংখ্যাটি কত? 65 আর দ্বিতীয় সংখ্যাটি 91, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের চ্যাপ্টার। তো আশা করছি তোমাদের খুবই হেল্প হবে এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে এরকমই পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।